আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 11 নিয়ে আমরা আলোচনা করব প্রত্যয় দিয়ে শব্দ গঠন যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ প্রত্যয় দিয়ে আমরা শব্দ গঠন কীভাবে করতে পারি। খেয়াল করে দেখেন, শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে বলা হয় প্রত্যয় বলা হয়। তাহলে প্রত্যয় কাকে বলে? শব্দ অথবা ধাতু। শব্দ মানে কি, যেমন নাউন প্রোনাউন এগুলো, আর ধাতু মানে কি ভার্ব যেটা সেটা। পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে প্রত্যয় বলা হয়। পরীক্ষা আসতে পারে যে শব্দ এবং ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলো কি তৈরি করে? সেগুলো হচ্ছে প্রত্যয় তৈরি করে। আবারও বলতেছি, দেখেন আমরা এর আগে পড়ছিলাম কি, আগের ভিডিওটা ছিল আপনার সাফিক্স এবং প্রিফিক্সের মধ্যে প্রিফিক্স ছিল অর্থাৎ উপসর্গ ছিল। এর আগে যে আমরা ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনার উপসর্গ, যেটা হচ্ছে প্রিফিক্স। আর এখন আমরা সাফিক্স আমরা আলোচনা করব। সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়। সাফিক্স কোথায় বসে? শব্দের শেষে বসে। আমরা ইংরেজি গ্রামারে আমরা দেখেছি। তো শব্দ মানে কি? শব্দ যেমন নাউন প্রনাউন, আর ধাতু মানে হচ্ছে আপনার ক্রিয়া মানে ভার্ব। তাহলে শব্দ বা ভার্বের সাথে নাউন প্রনাউন বা ভার্বের সাথে যদি পরে যদি কোনো শব্দ বসে তাহলে যে মানে নতুন শব্দ তৈরি করছে সেটাকে বলা হয় প্রত্যয় বলা হয়। যেমন দেখেন, বাঘের সাথে আ যুক্ত করে বাঘা, দিনের সাথে ইক যুক্ত করে দৈনিক, ধুল সাথে অনা যুক্ত করে ধুলনা, ক্রির সাথে তব্য যুক্ত করে কর্তব্য হয়েছে। অর্থাৎ শেষে আমরা যুক্ত করতেছি। তো শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। পরীক্ষা আসবে যে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে? আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। শব্দের পরে কিন্তু ভার্বের পরে না। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত বলা হয়। অর্থাৎ এই যে শব্দের পরে যে প্রত্যয় যুক্ত করা হয়, এটা যুক্ত করে যে নতুন শব্দটা তৈরি হয়েছে সেই শব্দটার নাম দিয়েছে তদ্ধিতান্ত শব্দ। যেমন উপরে আপনি দেখেন, বাঘের সাথে আ যুক্ত করে আমরা বাঘা করছি, দিনের সাথে ইক যুক্ত করে দৈনিক করছি। এটাকে বলা হয় আপনার এই যে বাঘা এবং দৈনিকগুলো আপনার তদ্ধিতান্ত শব্দ বলা হয়। তদ্ধিতান্ত শব্দ কেন বলা হয়? কারণ এগুলো শব্দের পরে যুক্ত হয়। তারপরে দেখুন, অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত মানে কি ভার্বের পরে, ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে ভার্ব। ভার্বের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলো বলা হয় কৃত প্রত্যয় বলা হয়। ভার্বের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। অর্থাৎ ভার্বের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। আর এটা দ্বারা যে নতুন শব্দটা তৈরি হয়েছে নতুন শব্দের নাম হচ্ছে আপনার কৃদন্ত শব্দ। যেমন দেখেন উপরে দেওয়া আছে, দুল সাথে অনা যুক্ত করে আমরা দুলনা করছি, বা ক্রির সাথে তব্য যুক্ত করে আমরা কর্তব্য করছি। এই যে দুলনা বা কর্তব্য এটা বলে কৃদন্ত। কারণ কেন? দুল হচ্ছে একটা ভার্ব। এখানে খেয়াল রাখতে হবে যে দুল যে দেওয়া আছে, দুল হচ্ছে এখানে কি ভার্ব। দুল মানে কি? দুল দেওয়া। আর ক্রি মানে কি? কাজ বোঝায়। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচে আমরা আরও দেখতে পারবো যে প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে ওই যে আমরা যে অনা বা তব্য বা আ বা ইক যে যুক্ত করছি তার কোনো নিজস্ব অর্থ নাই, মানে প্রত্যয়ের কোনো অর্থ নাই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ কী হয়? পাল্টে যায়। যখন আমরা প্রত্যয় যুক্ত করবো শেষে তখন শব্দের অর্থ চেঞ্জ হতে পারে। যেমন আমরা দেখেন এখানে আছে শিশুর সাথে শিশুর পরে যদি অযুক্ত করি তাহলে হয়ে যায় শৈশব। প্রত্যয় ধরেন কিনা কি প্রত্যয়টা? তদ্ধিত না কৃত, সেটা হচ্ছে তদ্ধিত। দেখেন জি এর সাথে অযুক্ত করলে হচ্ছে জয়, সেটা কি? কৃত। বুঝা গেছে? তারপর দেখেন একইভাবে দেখেন এখানে দেওয়া আছে যে পাঠক শব্দটা যেটা, এটা যদি আমরা ভাঙি, পট যুগ অক পাঠক, পট যুগ অক পাঠক, তাহলে পটের সাথে অক যুক্ত করে আমরা পাঠক করছি, এটাকে কৃত। কেন কৃত? কৃত এবং তদ্ধিত আমরা চিনব কীভাবে? দেখেন প্রথমটা যেটা দেওয়া আসলো, প্রথমটা আপনি খেয়াল করে দেখেন, প্রথম যে শিশু দেওয়া আসলো, ঠিক না? এখন খেয়াল করে দেখেন যে এই যে এখানে যে শিশু দেওয়া আছে, এই যে শিশু, এই যে মূল শব্দ কিন্তু শিশু, এর সাথে অযুক্ত করছি। তাহলে শিশুটা কি? এটা কি ভার্ব? মানে এটা তার কি কাজ বোঝায়? ভার্ব না, এটা ভার্ব না। শিশু দ্বারা তার কাজ বোঝায় না, এটা ভার্ব না, এটা একটা নাম। তাই যদি নাম হয় তাহলে হবে তদ্ধিত, আর কাজ হলে মানে ভার্ব হলে সেটা হবে কৃত। যেমন দেখেন পাঠকের যে মূল শব্দটা দেখেন পট, পট মানে কি? পঠন করা মানে পড়া। পট শব্দতে কি? পাঠ করা। মূল শব্দ কিন্তু পট। তাহলে যে পাঠ করে তাকে বলে কি? পাঠক। তাহলে মূল শব্দ ছিল পট, যেটা কি একটা ভার্ব মানে কোনো কিছু পাঠ করা, তাই সেটাকে বলা হয় কৃত বলা হয়। আর যদি মূল শব্দ যদি নাম হয় তাহলে সেটা বল তদ্ধিত। একইভাবে দেখেন দা পট দেওয়া আছে দাব যুগ অট, কপ যুগ অট কপট দেওয়া আছে, ধুলনা খেলনা। দেখেন দুলনার আমরা বাংলা কি পাইতেছি? দুল যুগ অনা। এখানে মূল শব্দ কিন্তু দুল, দুল দ্বারা একটা ভার্ব, দুল মানে কি? দুল দেওয়া। খেলনার মধ্যে দেখেন মূল শব্দ খেল, খেল মানে কি? খেলা। তাহলে এটা একটা ভার্ব। ভার্ব যদি হয় তাহলে আমরা বলবো কৃত পড়বো। ভার্ব বলে কি? কৃত। আর দেখেন বাঘা দেওয়া আছে, বাঘের সাথে যুক্ত করে বাঘা, তাহলে বাঘ কি কোনো কাজ বোঝায় না? এটা একটা নাম। নাম হলে তদ্ধিত, আর কাজ বোঝাইলে মানে ভার্ব হলে কৃত। মনে রাখতে হবে নাম বুঝাইলে
মূল শব্দটা এখানে যে বাগা বা পড়া সেটা বলতেছি না আমরা, মূল শব্দটা আপনি দেখবেন, মূল বিষয়টা আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে মূল শব্দটা যদি কি বোঝায়, ভার্বটাকে যদি কাজ বোঝায় যদি, তাহলে কৃত হবে। আর নাম হলে, কোনো কিছু নাম হলে সেটা আমরা তদ্ধিত বলবো। তো আমরা উপরে যদি আমরা খেয়াল করে দেখেন আছে যেমন মাননীয়রা মান যুগ অনীয়, দৃশ্য দর্শনীয় দেশে দৃশ্য যুগ অনীয়, উড়ন্ত দেশে উর যুগ অন্ত, মহন্ত মহ যুগ অন্ত, কর্দম দেশে কর্দ যুগ অম, চরম চর যুগ অম চরম, পরা পর যুগ শুনা শুন যুগ ডাকায় ডাকা যুগ আয়। তাহলে ডাকা হচ্ছে কোনো কিছুর নাম, তাই এটা বলে তদ্ধিত বলা হয়েছে। সেলাই সিল যুগ আই, ঘেরাও ঘির যুগ আও, পাকড়াও পাকর যুগ আও, ঠিক আছে, পাকড়াও এগুলো হচ্ছে কৃত প্রত্যয়। একবারে দেখেন যাচ্ছে গারোয়ান বাংলায় গাড়ি যুগ আন, তাহলে কী বলবো গাড়ি মানে গারোয়ান। পরীক্ষা আসতে পারে যে গারোয়ানের যে কৃত প্রত্যয় মানে গারোয়ান যে শব্দটা এর মধ্যে কোন প্রত্যয় লাগছে, কৃত প্রত্যয় লাগছে নাকি তদ্ধিত, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে তদ্ধিত লাগছে। অথবা আসতে পারে যে গারোয়ানকে আপনি ভাঙেন, তাহলে বাংবা গাড়ি যুগ আন। অথবা পরীক্ষা আসতে পারে গারোয়ানের সাথে কোন ধরনের প্রত্যয় লাগছে, আমরা বলবো সেটা আন প্রত্যয় লাগছে, আন প্রত্যয়। তাহলে আমরা বুঝবো কি এটা আন প্রত্যয় লাগছে। ওকে, এই যে এটা লাগছে। তো আমরা পরবর্তীতে আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেয়া আছে, আমরা যদি দেখি যে শয়ান দেশে সিযুগ আন, বিবিয়ানা দেয়া আছে, বিবিয়ানা কীভাবে দেয়া আছে, বিবিয়ানা যদি আমরা খেয়াল করি বিবি যুগ আনা, মুন্সি আনা মুন্সি যুগ আনা, বাবু আনি বাবু যুগ আনি, সোনানি শুন যুগ আনি, বেতানু বেত যুগ আনো, চালানু চাল যুগ আনো, পাগলামি পাগল যুগ আমি, ছেলেমি ছেলে যুগ আমি, ভিখারি ভিখ যুগ আরি, ধুনারি দুন যুগ আরি, বুমারু বুমা যুগ আরো, খোঁজারো খোঁজ যুগ আরো, গাটাল গাঠ যুগ আল, মাতাল মাত যুগ আল। ঠিক আছে, এখানে মাত কিন্তু বার্ব, ঠিক আছে, মাত মানে কি মাতলানোটাকে মাত বলা হয়, একটা কাজ। আর মাতাল আল যুক্ত করে মাতাল হয়েছে, তাই এটা কৃত প্রত্যয়। জমকালো জমক জমক যুগ আলু জমকালো, রসালু রস যুগ আলু রসালু, চাষি চাষ যুগ রস্যই চাষি, ভাজি ভাজ যুগ রস্যই, দৈনিক দিন যুগ ইক। তাহলে এই যে দৈনিকের দেখেন মূল শব্দ কিন্তু দিন, এর সাথে ইক যুক্ত করছি, তাহলে দিন তো একটা নাম, তাই এটা হচ্ছে তদ্ধিত। সাথে কী ধরনের প্রত্যয় লাগছে, ইক প্রত্যয় লাগছে। চারিত্রিক চরিত্র যুগ ইক। তারপর জালিয়া বা জেলে জাল যুগ ইয়া, গাইয়া বা গাইয়ে গা যুগ ইয়া, পঙ্কিল পঙ্ক যুগ ইল। যদি বলে পরে পঙ্কিলের মধ্যে কোন ধরনের প্রত্যয় লাগছে, আমরা বলবো ইল প্রত্যয় লাগছে। আর এটা কোন ধরনের প্রত্যয়, আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। সলিলকে সল যুগ ইল, চলিষ্ণু চল যুগ ইষ্ণু, সহিষ্ণু সহযুগ ইষ্ণু, প্রাণী প্রাণ যুগ দীর্ঘ ই, স্থায়ী স্থা যুগ দীর্ঘ ই, নারী নর যুগ দীর্ঘ ই, নর মানে কি পুরুষ, আর নারী নর নারী। ছাত্রী ছাত্র যুগ দীর্ঘ ই, গ্রামীণ গ্রাম যুগ ইন গ্রামীণ, সর্বজনীন সর্বজন যুগ ইন, রাষ্ট্রীয় রাষ্ট্র যুগ ইয়, মিশরীয় মিশর যুগ ইয়। ঠিক আছে, এভাবে আরও দেখা যাচ্ছে, দেখেন যেমন ঢালু ডাল যুগ রস্য উ, ঝাড়ু ঝাড়ু ঝাড় যুগ উ, পেটুক পেট যুগ উক, মিশুক মিশ যুগ উক, গরুর গড় যুগ উর, লেজুর লেজ যুগ উর, মাছুয়া মাছ যুগ উয়া, পড়ুয়া পর যুগ উয়া, গরুয়া গড় যুগ উয়া, লাগানু লাগ যুগ উয়া, লাগুয়া লাগ যুগ উয়া, বাড়িওয়ালা বাড়ি যুগ ওয়ালা, রিক্সাওয়ালা রিক্সা যুগ ওয়ালা, ফলক ফলা যুগ ক, চরক চর যুগ ক, বাজিকর বাজি যুগ কর, কারি কারি কর কারি যুগ কর, ছাপাখানা ছাপা যুগ খানা, ডাক্তারখানা ডাক্তার যুগ খানা, গাছরা গাছ যুগরা, চামড়া চাম যুগরা, মুক্ত মুছ মুক্ত হবে মুচ যুক্ত, জ্ঞাত জ্ঞা যুক্ত, কর্তব্য ক্রি যুক্তব্য, দাতব্য দা যুক্তব্য, আশিতম আশি যুক্তম, দীর্ঘতম দীর্ঘযুক্তম, এমন্তর এমন যুক্তর, অশ্বতর অশ্বযুক্তর, শত্রুতা শত্রুযুক্তা, বহতা বহ যুক্তা বহ যুক্তা, চাকতি চাকযুক্তি, কার্তি কার্যুক্তি, কবিত্ব কবিযুক্ত, সতীত্ব সতীযুক্ত, ছত্র চদ যুক্ত্র, নেত্র নিযুক্ত। এটা কিন্তু এ না, এর উপরে কি আছে ভালোভাবে খেয়াল করে দেখেন, ছযুগ ত্র ছত্র আর নিযুক্ত নেত্র। কেন এখানে দেখেন উপরে কিন্তু এর উপরে কি আছে, টান দেওয়া আছে, মাত্রা দেওয়া আছে, তাই এটা হচ্ছে গিয়ে ত যুগ র ফলা, বুঝা গেছে। নিযুক্ত চতুর্থ চতুর্যুক্ত, কাষ্ট কাশযুক্ত, অংশীদার অংশীযুগধার।
চুড়িদার চুরি যুগ দার, নাতি নাতি যুগ দন্তন্য, রান্না রাত যুগ না, কান্না কাদ যুগ না। পরীক্ষা আসতে পারে যে কান্নাকে ভাঙবো কাদ যুগ না। পরীক্ষা আসতে পারে কান্না মধ্যে কোন ধরনের প্রত্যয় লাগছে, আমরা বলবো না। পরীক্ষা আসতে পারে কান্না কোন ধরনের মানে প্রত্যয়, আমরা বলবো কৃত প্রত্যয়। কেন কান্না হচ্ছে কাদ যুগ না, কাদ মানে কি কাদা, মানে কাজ, ক্রাই তো কাদা, একটা বার্ব। বিভিন্নভাবে আসতে পারে, তাই সবগুলো আমাদেরকে শিখতে হবে। গিন্নিপনা কি, গিন্নি যুগ পনা। বেহাপনা বেহায়া যুগ পনা, স্থা যুগ বর, চত্বর চত যুগ বর। ধান্দাবাজ ধান্দা যুগ বাস, ধোকা যুগ বাস, দয়াবান দয়া যুগ বান, জ্ঞান যুগ বান, বুদ্ধিমান বুদ্ধি যুগ মান, বর্ধমান বৃদ্ধ যুগ মান, সুন্দর যুগ অন্তস্থ জ, কার্য ক্রি যুগ অন্তস্থ জ, মধু যুগ অন্তস্থ র, নম্র নম যুগ অন্তস্থ র, দিগ যুগ ল, অম যুগ ল, মেঘলা মেঘ যুগ লা, হাম যুগ লা, মানান যুগ সই, চলন যুগ সই, পানছে পানি যুগ সে, ফ্যাকাশে ফিকা যুগ সে। এগুলো আমাদেরকে শিখতে হবে। তো নিচে আরও কিছু দেখেন, আরও কিছু প্রত্যয় আছে যে প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়। যেমন দেখেন অবজ্ঞা অর্থে চুর এর সাথে যুক্ত করলে সুরা, এই সুরা দ্বারা অবজ্ঞা মানে অবহেলা, যে সুরা বেটারা মনে হয় এটা নিয়েছে অবজ্ঞা অর্থে। তাহলে আমরা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অবজ্ঞা অর্থে, আমরা বলবো চূড়া। তারপর বৃহৎ মানে বড় অর্থে, যেমন ডিঙ্গির সাথে যদি আমরা লাগাই তাহলে হবে কি ডিঙ্গা। ডিঙ্গি মানে ছোট নৌকা আর ডিঙ্গা মানে বড় নৌকা। তাহলে ডিঙ্গা দ্বারা কি বোঝায়, বৃহৎ বড় বোঝায়। সদৃশ মানে কি একই রকম দেখতে, বাঘ এর সাথে যুক্ত করলে বাঘা মানে কি তার বাঘা হাত, তাহলে কি বাঘের মতো বড় বড় হাত বা বাঘের মতো শক্তিশালী হাত, সদৃশ তুলনা। আগত কোনো কিছু থেকে যদি আসে, যেমন দক্ষিণ সাথে লাগাইলে দক্ষিণা মানে কি দক্ষিণ দিক থেকে বাতাস এলে আমরা বলি দক্ষিণা, আগত বাতাস আইতাছে, এখানে আগত। আদর অর্থে যেমন স্নেহ আদর অর্থে, যেমন কানাই, তাহলে কানুর সাথে আমরা যদি কানাই যুক্ত করি তাহলে কানাই হবে কি আদর অর্থে। জাত কোন ধরনের জাত, যেমন ঢাকার সাথে যদি আমরা ডাকাই ব্যবহার করি, রস্যই যুক্ত করি, ডাকাই মানে কি একটা জাত অর্থে, যেমন ডাকাইয়া শাড়ি মানে কি ঢাকার আগে একসময় কলকাতায় ডাকাইয়া শাড়ি অনেক প্রচলিত ছিল। ভাব অর্থে যেমন ইতর সাথে আমরা ইতরামি, কি তার ভাব দেখলে মনে হয় যে ইতরামি করতেছে, এই কারণে ভাব অর্থে। নিন্দা অর্থ মানে কি জ্যাঠা থেকে জ্যাঠামি, অনেক সময় অনেকে দেখবেন যে মানে দুষ্টামি করে, তখন আপনাকে বলি কি যে তার জ্যাঠামি মানে নিন্দা অর্থে। আবার ভাব অর্থে দিয়ে আছে যেমন বাহাদুর থেকে বাহাদুরি, ভাব অর্থে যে তার বাহাদুরি দেখলে মানে তার বাহাদুরি ভাব দেখলে মনে হয় এটা। পেশা যেমন ডাক্তারে আমরা ডাক্তারি বলি যে তার ডাক্তারি পেশা। মালিক অর্থে আমরা যেমন জমিদার বলে জমিদারি, যেমন তার জমিদারি আছে মানে কি মালিক অর্থে। উপকরণ অর্থে যেমন মাটির আমরা বলি মেটে, অনেক সময় বলি না যে এটা কি মাটির পাত্র, এটা বলে কি মেটের পাত্র, এরকম কি উপকরণ অর্থে। নৈপুণ্য অর্থে, ঠিক আছে, নৈপুণ্য মানে কি খুবই মানে সুন্দরভাবে করছে এরকম নৈপুণ্য। নাকে বলবো আমরা নে। রোগাগ্রস্ত অর্থে যেমন বাতরে বলবো বেতু। যুক্ত অর্থে যেমন টাকরে বলবো টেকু। সংশ্লিষ্ট অর্থে গারে বলবো আমরা গেউ। পরীক্ষা আসতে পারে যে গেউ কোন অর্থে, আমরা বলবো সংশ্লিষ্ট অর্থে, বা নিচে কোনটি উপকরণ বোঝায় আমরা বলবো মেটে, বা নিচে কোনটি রোগগ্রস্ত বোঝায় আমরা বলবো বেতু, এরকম আমরা বলবো। পরীক্ষা আসবে কোনটা অবজ্ঞা অর্থে আমরা বলবো চূড়া, কোনটা বৃহৎ অর্থে আমরা বলবো ডিঙ্গা, কোনটা সদৃশ্য অর্থে আমরা বলবো বাঘা। এভাবে পরীক্ষা আসতে পারে, বা বলতে পারে যে বাঘা কোন অর্থে আমরা বলবো সদৃশ্য অর্থে। এভাবে পরীক্ষা আসবে, ঠিক আছে। এখানে কতগুলো দেওয়া আছে, এখানে 7টা দেওয়া আছে, এগুলো আমরা দেখে নেব, এগুলো এসএসসি বা অর্ধবার্ষিক পরীক্ষা আসে। পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন, এটা আমরা দেখে নেব।